তো আজকে আমরা অর্ডিনো প্রোগ্রামিং এর স্কেচে কি করে কোড লিখতে হয় তার প্রাথমিক আইডিয়াটা পাবো। মানে বেসিক্যালি বিভিন্ন ফাংশন, অপারেটর, ডাটা টাইপ, যেগুলো বেসিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, সেগুলো শিখবো। এবং এর পরের ক্লাসে আমরা একটা ফুল প্রোগ্রাম লেখা শিখবো। তো কোডিং এর প্রথমেই দেখো, আমরা যখন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমরা যখন খুলবো, আইডিটা খুলবো, এখানে দেখো এই ধরনের একটা স্ক্রিন তোমরা দেখতে পাবে। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ 3-4 রকমের কালারে কিছু লেখা আছে, ভয়েড সেটআপ, ভয়েড লুপ, আর এখানে কিছু নাম্বারিং আছে যেগুলো বেসিক্যালি লাইন নাম্বার বলে। তো আর যে স্পেসটাকে আমরা ইউটিলাইজ করছি তার মধ্যে আবার ভাগ আছে। যেমন প্রথমে দেখো এখানে লেখা আছে স্কেচ মে 25 আফটারনুন, এ ফর আফটারনুন, 25 মে আমি এটা তৈরি করেছিলাম। যদি আমি রিনেম না করি তাহলে বাই ডিফল্ট এরকমই ফাইল নেম হবে। এটা দুটো জায়গায় দেখতে পাবে, একটা হচ্ছে ওপরে যেখানে খোলা আছে ফাইল নেম, আর একটা এই নিচে এই জায়গাটাতে তোমরা ফাইল নেম দেখতে পাবে। আচ্ছা, তারপরে আইডি ভার্সন আমি ইউজ করছি 2.0.4। এর পরবর্তীতে লেটেস্ট ভার্সন 5 বোধহয় চলে এসছে। এভাবে যখন চেঞ্জ হবে ভার্সনটা এখানে দেখতে পাবে। আচ্ছা, এটা হচ্ছে মেনু বার, যেখানে তুমি ফাইল মানে নিউ, ওপেন অর সেভ, সেভ অ্যাজ এই সমস্ত অপশন পাবে, এডিট পাবে, স্কেচ, টুল, ঠিক আছে, এই সমস্ত হেল্প মানে জাস্ট ইনফরমেশন অ্যাবাউট ইউর লাইব্রেরি অ্যান্ড আইডি এনভায়রনমেন্ট এগুলো দেবে। আর এইখানে হচ্ছে তোমার টুল বার, মানে এখানে হচ্ছে তোমার যে স্কেচ বা কোডটা লিখছো সেটা চেকিং, তার কম্পাইলিং এবং সেটাকে বোর্ডে আপলোড করা, সমস্ত কিছু এখান থেকে হয়ে যাবে। কোন বোর্ডে আপলোড করবে সেই বোর্ডকে, ইউএসবি পোর্টকে সিলেক্ট করা, সেগুলো এখান থেকেই হবে। আর এইটা হচ্ছে টেক্সট এডিটর, যেখানে অ্যাকচুয়াল প্রোগ্রামটা লিখবে। লাইন নাম্বারগুলো তোমার প্রোগ্রামের সুবিধার জন্য দেওয়া হয়েছে, যে কোথায় চেঞ্জেস আছে বা এরকম যদি কোনো ইনস্ট্রাকশন আসে, তারপর কোন লাইনে এরর আছে সেগুলো বোঝানোর জন্য বাদিকে লাইন নাম্বার দেওয়া হয়েছে। তো বেসিক্যালি দু ধরনের ব্র্যাকেট আগের ছবিতে দেখতে পাবে, একটা হচ্ছে আমরা যেটাকে প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট বলে থাকি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট, আর একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি কোনো কিছু এন্ড হয় তাহলে বুঝতে হবে এটা একটা ফাংশনকে বোঝাচ্ছে। যেমন ভয়েড সেটআপ বা ভয়েড লুপ, সেই ফাংশনের ভেতরে যে সেটআপ এবং লুপের ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো লেখা হবে সেগুলোই কার্লি ব্র্যাকেটের ভেতরে লেখা হবে। স্টেটমেন্ট যদি দেওয়া হয় সেগুলো কার্লি ব্র্যাকেটের ভেতরে লেখা হবে। তোমরা জানো যে কোনো প্রোগ্রাম লেখার সময় তোমরা নিশ্চয়ই সি বা পাইথনে দেখেছো যে আমরা কিছু এক্সপ্লেনেটরি লাইন বা কিছু কমেন্ট আমরা দিতে পারি, যেটা অ্যাকচুয়ালি প্রোগ্রাম নয়, যেগুলোকে প্রোগ্রাম কম্পাইলে মানে এক্সিকিউট করবে না। তো আমাদের এখানে স্কেচেও তাই হয়। যদি এক লাইনে কোনো কমেন্ট লিখতে হয় যেটা কিনা নন এক্সিকিউটেবল, তাহলে তোমাকে ডবল স্ল্যাশ দিয়ে সেটাকে দিতে হবে। কিন্তু হচ্ছে লাইন মোর দেন ওয়ান হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা স্ল্যাশ এবং অ্যাস্টেরিক্স দিয়ে শুরু এবং শেষ করতে হবে মাল্টি লাইন কমেন্ট বোঝানোর জন্য। তাহলে কোডিং স্ক্রিনটা দেখে নিয়েছো, এটা আর বেশি দেখানোর দরকার নেই। এবার আমরা এই ভেতরে এই জায়গাটুকুর মধ্যে দেবো, যেমন এই যে বললাম ফার্স্ট ব্র্যাকেট মানে এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন। ভয়েড কি সেটা আমরা আসবো পরে, লুপ সেটআপ কি পরে আসবো। এবং তার ভেতর যে স্টেটমেন্ট হচ্ছে ওটা হচ্ছে এই দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আছে, তাই না? লুপের স্টেটমেন্টগুলো এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে থাকবে। কমেন্টগুলো দেখো, সিঙ্গেল লাইন হলে ডবল ব্যাকস্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট করা হয়েছে। আরেকটা জিনিস যদি লক্ষ্য কর, ইচ লাইন শেষ হচ্ছে একটা কোলন দিয়ে, সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে ফাংশন একটা হচ্ছে ভয়েড সেটআপ, তোমার পুরো বোর্ডের ইনপুট আউটপুট কি হবে, সেটআপ, এই সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো কিনা একবারই এক্সিকিউট করা হবে সেটা কিন্তু ভয়েড সেটআপের ভেতরে দিতে হবে। তার মানে সেটআপ একটা ফাংশন, এই ফাংশনের ভ্যালু রিটার্ন আসবে জিরো, নাল ভ্যালু, তার জন্য আমরা ভয়েড দিয়েছি। এবং যেহেতু সেটআপ একটা ফাংশন, সেটা বোঝানোর জন্য যখনই কোনো ফাংশন আমরা লিখবো তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। আর এই ফাংশনের যত ডিক্লারেশন আছে বা স্টেটমেন্ট আছে সবই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেটের মধ্যেই রাখতে হবে। তাহলে যদি কারো কোনো অসুবিধা হয় এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই ডিটেলসগুলো দেখার জন্য। যেটা বললাম সেটা এখানে লেখা আছে। সেই একই রকম ভয়েড লুপ, আগেরটা ছিল সেটআপ, মানে তুমি ইনিশিয়েট করছো, ভ্যালু ইনিশিয়ালাইজেশনগুলো হচ্ছে সেটআপে, এটা একবারই এক্সিকিউট হবে। কিন্তু লুপের ভেতরে যা লিখবে, এই যে সেকেন্ড ব্র্যাকেট যে দেওয়া হচ্ছে, এই লুপ ফাংশনের ভেতরে যা যা লিখবে সেগুলো বারবার 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 লুপে এক্সিকিউট হতেই থাকবে যতক্ষণ না তুমি সার্কিটটাকে ম্যানুয়ালি পাওয়ার অফ করছো। এই পুরো ভয়েড লুপের সমস্ত কিছু এক্সিকিউট হতে থাকবে। তো এটা হচ্ছে লুপের ফাংশনালিটি। তো এই দুটো ফাংশন জানলে সেটআপ অ্যান্ড লুপ ফাংশন। আরেকটা জিনিস, দুটো বেসিক ইনফরমেশন, যে অর্ডিনোতে আমাদের অনেক সময় টাইম দিতে হয়, যে কত টাইম পর পর একটা টেম্পারেচার সেন্সারের রিডিং ও রিড করবে, বা কত সময় পর পর কোনো সেন্সারকে অ্যাক্টিভেট করবে, আইদার রাইট করবে বা রিড করবে বা ডিলে হবে। তো সেই সময় আমাদের টাইমটা বলে দিতে হয়। তো অর্ডিনো অলওয়েজ মিলি সেকেন্ড কাউন্ট করে।
মানে তোমাকে যদি 1 সেকেন্ডের ডিলে দিতে হয়, তুমি 1 সেকেন্ড লিখলে বুঝবে না, তোমাকে এভাবে লিখতে হবে ডিলে 1000, তাহলে বুঝতে পারবে যে 1000 মিলি সেকেন্ড ওকে ডিলে করতে হবে। সেমিকলন, প্রোগ্রামিং এর ইচ লাইন শেষ হলে একটা করে সেমিকলন দিতে হবে, তবে প্রোগ্রামের কম্পাইলার বুঝবে যে এখানে ইনস্ট্রাকশনটা শেষ হচ্ছে, এবার নেক্সট লাইন। তুমি সেমিকলন ছাড়া পরপর ইনস্ট্রাকশন লিখে যাও, ও ওটাকে একটা সিঙ্গেল লাইনের ইনস্ট্রাকশন হিসাবেই ধরো। অর্ডিনারিতে সুবিধা কি, ধরো এখানে একটা আমি সেট অফ ইনস্ট্রাকশন লিখেছি, কোলন দিলাম, তার মানে নেক্সট লাইন। এবার আরেকটা ইনস্ট্রাকশন লিখলাম, কোলন দিইনি, আরেকটা ইনস্ট্রাকশন লিখলাম, কোলন এবার দিলাম, তাহলে ও এইটাকে আর এটাকে একই লাইনে ধরে নেবে। তুমি মাঝখানে যদি 2-3টে লাইন স্পেস দিয়ে এন্টার দিয়ে ফাঁকাও রাখো, তাতেও অডিওতে কোনো এরর আসবে না। যতক্ষণ কোলন পাচ্ছে ততক্ষণ বুঝবে লাইন শেষ হয়নি, তার জন্য কোলন দিয়ে লাইন শেষ করতে হয়। যেমন একটা সিম্পল এক্সাম্পল যেটা তোমাদের প্রজেক্টের প্রথমেই আছে, যে একটা এলইডি লাইটকে ব্লিঙ্ক করাতে হবে। এই প্রোগ্রামে অনেক কিছু এখন হয়তো বুঝতে পারবে না, আবার কিছু কিছু জিনিস বুঝতে পারবে, তো সেগুলো একটু দেখে নাও। তাহলে আমাদের এই প্রোগ্রামের কাজটা কি, এই প্রোগ্রামের কাজ হচ্ছে আমার অর্ডিনো বোর্ডে একটা বিল্ট ইন এলইডি লাইট আছে যেটা 13 নম্বর পিনের সঙ্গে যুক্ত, সেটাকে আমি ব্লিঙ্ক করাবো, জ্বলবে নিববে জ্বলবে নিববে। তাহলে দেখো, আমাকে যে একটা এলইডি বাল্বকে আমাকে জ্বালাতে হবে একটা পিনের সঙ্গে যেটা কানেক্টেড আছে, সেটার জন্য আমি সেটআপে একটা ডিক্লারেশন করলাম যে আমি পিন মোড হিসেবে ইউজ করব। ঠিক আছে, পিন রিডও করতে পারে, রাইটও করতে পারে, মানে ইনপুটও হতে পারে আউটপুটও হতে পারে, তার জন্য আমরা লিখে দিচ্ছি 13 নম্বর পিন মানে এলইডি বিল্ট ইন, এটা একটা ফাংশন, সঙ্গে হচ্ছে আউটপুট। এলইডি বিল্ট ইন একটা কনস্ট্যান্ট, সরি কনস্ট্যান্ট, এবং একটা আউটপুট। যদি এখানে আউটপুটে যে ইনপুট দিত তাহলে রিড করতো, রাইট নয়। আচ্ছা, এইভাবে সেটআপটা হয়ে গেল। একবার যখন সেটআপ কমপ্লিট হলো, এটা তো আর লুপে চালাবে না, এবার আসছি ভয়েড লুপ ফাংশনের ভেতরে। এখানে দেখো, ডিজিটালি রাইট করলাম একবার, কাকে, এলইডি বিল্ট ইনকে হাই, হাই মানে বাল্বটা জ্বলে উঠলো। তারপর ডিলে দিয়ে দিয়েছি, কতক্ষণ জ্বলে থাকবে, ডিলে হচ্ছে 1000 মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তারপর আবার ডিজিটালি ওটাকে রাইট করবো লোতে, মানে এলইডিটা বন্ধ হয়ে গেল, কতক্ষণ, ডিলে 1 সেকেন্ড। ঠিক আছে, তো তোমরা এটা যদি ট্রাই করো এলইডি বিল্ট ইনের জায়গায় তোমরা ডাইরেক্ট এখানে 13 ইউজ করলেও দেখো হয় কিনা। যে পিন মোড ব্র্যাকেটের ভিতরে আমি যদি লিখি 13 কমা আউটপুট, তাহলে কি হবে, কি হবে না। ডিজিটাল রাইট 13 কমা হাই, ডিজিটাল রাইট এখানে 13 কমা লো, এভাবে করে দেখো হবে কিনা, এটাতেও হবে। আচ্ছা, তোমার যদি ব্লিঙ্কিংটা যদি ইউনিফর্ম না করে টাইম চেঞ্জ করতে হয়, তাহলে এই যে এইখানে যে আমি যে টাইমটা দিয়ে রেখেছি ডিলেতে, এই টাইম দুটো নিয়ে তোমরা একটু টুইক করতে পারো, মানে বেশিক্ষণ জ্বলবে কম নিভে থাকবে। তাহলে হয়তো এখানে তুমি 2 সেকেন্ড করে দিলে, 2000 সেকেন্ডও হাই করে ওয়েট করলো, তারপরে 1 সেকেন্ডও লো থাকলো। এভাবে তুমি এই প্রোগ্রামটাকে টুইক করতে পারো, এবং ইচ স্টেটমেন্ট দেখো কোলন দিয়ে শেষ হচ্ছে। তো এটা একটা বেসিক প্রোগ্রাম, তোমাদের ফার্স্ট প্রজেক্টে যে টপিকটা আছে এলইডি ব্লিঙ্কিং, এটা দিয়ে সেটা হয়ে যাবে, সব থেকে সহজ এটা। এবার আসি ডাটা টাইপ। অর্ডিনোতে অনেক ধরনের ডাটা টাইপ আছে। অর্ডিনো তুমি যদি ওদের ওয়েবসাইটে লাইব্রেরিতে যাও তাহলে অনেক ডাটা টাইপ দেখতে পাবে। আমরা বেসিক ডাটা টাইপগুলো এখানে লিস্ট আউট করেছি, এবং প্রত্যেকটা সম্পর্কে সম্যক ধারণা, জাস্ট বেসিক নলেজগুলো আমাদের রাখতে হবে। এর মধ্যে হয়তো হার্ডলি আমরা 4 থেকে 5 রকম ডাটা টাইপ ইউজ করব, সবগুলো ইউজ করার দরকারও হবে না, বাট একটু জেনে রাখা ভালো, পরীক্ষায় যদি এমসিকিউ চলে আসে তার জন্য। তো অলরেডি এইটার সঙ্গে তোমাদের পরিচয় হয়ে গেছে, ভয়েড ডাটা টাইপ, তাই না? ভয়েড মানে কি, যে জিরো ভ্যালু বা নাল ভ্যালু রিটার্ন আনে, ওর কোনো ভ্যালু থাকবে না। যেমন দুটোই আছে, ভয়েড সেটআপ অ্যান্ড ভয়েড লুপ। ঠিক আছে, তাহলে ফাংশনটা কি, সেটআপ ফাংশন এখানে ভয়েড ডাটা টাইপের মধ্যে পড়ছে, নাল ভ্যালু রিটার্ন আসবে, জিরো রিটার্ন আসবে। লুপে তাই। ইন্টিজার ডাটা টাইপ, তোমরা যারা অলরেডি কোনো না কোনো বেসিক প্রোগ্রাম শিখে রেখেছো তাদের জন্য এই ধরনের কনসেপ্টগুলো খুব ইজি হবে। ইন্টিজার মানে যারা ফ্র্যাকশন নয়, তাই তো, দুটো হয় তাই তো, ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার যেগুলো হবে। তো এইখানে পূর্ণ সংখ্যা মানে তোমার এখানে দেখো 16 বিটের দেওয়া আছে। 16 বিট মানে যদি ডিজিটালি ধরা হয় 2 টু দি পাওয়ার 16 যতগুলো ততগুলো ডেটা ইন্টিজার হতে পারে। এবার এখানে একটু ক্যাচ আছে। প্রথম কথা, এই ইন্টিজার ডাটা টাইপ সাইন্ড, মানে ফার্স্ট বিট 16টা বিট যদি হয় তোমার 001011 এভাবে করে তুমি যদি 16টা নাও 11, তাহলে ফার্স্ট বিটটা অলওয়েজ সাইন বোঝাতে পারে, যদি এটা সাইন্ড হয়। ঠিক আছে, তাহলে এখানে কি কি বলেছে দেখো, এভাবে কিন্তু এগুলোকে ভাগ করবো আমরা। তো প্রথমে দেখো ইন্টিজার ডাটা টাইপকে বলা হয়েছে যে প্রাইমারি ডাটা টাইপ এটাই, এবং নাম্বার স্টোর করার জন্য ইউজ হয়, যেটা এখানে পূর্ণ সংখ্যা হবে। 16 বিটের ডাটা টাইপ সাইজ, ডাটা সাইজ মানে 2 বাইট হবে।
রেঞ্জটা দেখো কোথা থেকে কোথায় হচ্ছে। এটা যেহেতু সাইন্ড বলিনি, তার মানে আনসাইন্ড যদি হয় তাহলে দেখো 2^16 মানে মাইনাস, টোটাল রেঞ্জ দেখো নেগেটিভ পজিটিভ দুটোই আছে তো, তাহলে যদি সাইন্ড হয় তাহলে 2^16 দেখবে মিলবে না। বেসিক্যালি 2^16 মানে কত হচ্ছে একটু দেখো তোমরা, যদি ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার ফেলো, আমি এক্ষুনি দেখি, একটু জাস্ট আমি নাম্বারটা বলে দিচ্ছি। 2^16 মিনস 65,536। এটাকে হাফ করো, হাফ করলে 32,768 আসছে। তাহলে 32,768 নেগেটিভ থেকে 32,767 পজিটিভ। এখানে একটা সংখ্যা কম কেন? কম এই কারণেই, কারণ মাঝখানে একটা শূন্যকেও ধরতে হয়েছে। তোমার যদি 16 বিটই 0000 থাকে, সব জিরো, তাহলে জিরোটাকেও তো কাউন্ট করতে হবে। এই জন্য পজিটিভের দিকে দেখো একটা কি হলো, কমে গেছে। আর ফার্স্ট বিট যেটা বললাম সাইন বিট যদি হয়, তাহলে জিরো মানে কি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি। জিরো মানে কি হবে এবং ওয়ান মানে কি হবে। যদি এটা জিরো হয় তার মানে পজিটিভ, নাম্বারটা পজিটিভ হয়ে গেল। আর যদি নেগেটিভ থাকে দ্যাটস মিন ওটা ওয়ান হতে হবে। তাহলে ইন্টিজার ডাটা আমরা যদি অত কঠিন করে নাও ভাবি, বাইনারিতে নাও ভাবি, সিম্পলি তোমাকে 15, 16 এই ধরনের কোনো সংখ্যা স্টোর করতে হবে, তাহলে সেখানে তুমি ইন্টিজার হিসেবে ধরতে পারো। পিন নাম্বার ইন্টিজার হিসেবে করে দিতে পারো, কারণ ওগুলো তো ফ্র্যাকশন হবে না। তো নিচে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো ইন্টিজারকে দুভাবে আমরা ডিক্লেয়ার করেছি। একটা হতে পারে এরকম যে প্রথমে বললাম একটা ভেরিয়েবল আছে বি, যেটা কিনা একটা ইন্টিজার, তারপরে বি এর ভ্যালুটা বলে দিলাম বি ইকুয়াল টু 5, দুবার ডিক্লেয়ার করতে পারি। অথবা একবারেও করা যেতে পারে যে ইন্টিজার বি ইকুয়াল টু 5, তারপরে ভেরিয়েবল একটা আছে বি, যার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার এবং যার ভ্যালু হচ্ছে 5। তো অবভিয়াসলি সেকেন্ডটা স্মার্ট হয়, আমার এক ইনস্ট্রাকশনটা কম লিখতে হলো, আমার সাইজ, প্রোগ্রামের সাইজ কমে যাবে। তাহলে এটাকে জাস্ট যদি রিক্যাপ করি, বিভিন্ন ডাটা টাইপে তোমাদের কি মনে রাখতে হবে, যেমন ইন্টিজার ডাটা টাইপ মনে রাখতে হবে ওর সাইজ কত, সাইজটা জানলেই তোমরা এটাও বলতে পারবে যে কত থেকে কত পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়, এটা ছাড়া কিচ্ছু জানতে হবে না। পরেরটা আসো, এটা ছিল সাইন্ড মানে প্লাস মাইনাস আছে। এবার হচ্ছে আনসাইন্ড। আনসাইন্ডে দেখো যেহেতু আমি নেগেটিভ পজিটিভ দুদিকে যেতে পারছি না, তাহলে আমি এই যে সংখ্যাটা বলেছিলাম 65,536, পুরো এইটাই হবে একটা কম। কেন? কারণ আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে, তাই না? তার জন্য শূন্য থেকে আমাকে নিতে হলো। ফার্স্ট ডিজিটটা অলওয়েজ জিরো, তারপরে আমি 65,535 পর্যন্ত ডাটা স্টোর করতে পারবো। মানে মোট হয়ে যাবে কিন্তু আমার 65,536। কেন? কারণ এরও 16 বিট ডাটা সাইজ, তাহলে 2^16ই স্টোর করতে পারবে। যেহেতু আনসাইন, তাহলে ফার্স্ট বিটটাও না জিরো না তোমার পজিটিভ বা নেগেটিভ। যেমন এখানে আছে, ধরো আনসাইন্ড ইন্টিজার যদি লিখি, তাহলে আমাকে পুরোটা লিখতে হবে। আগেটা শুধু ইন্টিজার লেখা ছিল, এখন লিখতে হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। ধরো একটা ভ্যারিয়েবলের নাম দিয়েছি ভ্যারিয়েবল ভিআর, ঠিক আছে? তাহলে আনসাইন্ড ইন্টিজার, ইন্টিজারটার নাম দিয়েছি নাম্বার ইকুয়াল টু 9। প্রথমটা হচ্ছে নোমেনক্লেচার কি করে করতে হয়, যে একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু তার ভ্যালু দিতে হবে এবং তার আগে লিখতে হবে ডাটা টাইপটা কি। এবার হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে বেসিক্যালি ফ্র্যাকশন হতে হবে, মানে পয়েন্টে বা ডেসিমেলে থাকবে। তো এখানেও তাই আছে ফ্লোট। তাহলে ফ্লোট যদি তোমার সংখ্যা হয়, কত থেকে কত পর্যন্ত রাখা যাবে, এখানে আমাদের সেই নাম্বারটা দেওয়া আছে 3.4 থেকে 3.4, ই মানে 10^38 থেকে মাইনাস 3.4 e^38 পর্যন্ত। এটা বেশি কেন? কারণ এর ডাটা সাইজ হচ্ছে 4 বাইট, ঠিক আছে? 1 বাইট মানে 8 বিট, তাহলে এটা 32 বিটস। 32 বিটসের ডাটা সাইজ হচ্ছে ফ্লোট। ফ্লোটে অনেক বেশি, ডেসিমেল পর অনেক বেশি রাখা যায়। তাহলে ফ্লোট লেখাও খুব সিম্পল, ফ্লোট এ ইকুয়াল টু 2.6। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি ফ্লোটের সঙ্গে ইন্টিজারের কোনো অপারেশন করো, তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কিন্তু ইন্টিজার হয়ে যাবে। যেমন মানে ওটা কিন্তু রাউন্ড অফ হয়ে যাবে। তোমার একটা সংখ্যা আছে এ, যেটা 2.6, মানে অবভিয়াসলি এটা ফ্লোট, কিন্তু তুমি একটা ইন্টিজার দিয়েছো বি ইকুয়াল টু এ প্লাস সামথিং করেছো, ঠিক আছে? তাহলে কিন্তু আউটপুট কিন্তু তোমার ইন্টিজারেই পাবে। এটা কিন্তু রাউন্ড অফ করে দিব, ফ্লোটে আর থাকবে না। তাহলে এখনো পর্যন্ত কি হলো? সাইন্ড, আনসাইন্ড, ইন্টিজার হলো, ফ্লোট হলো, ঠিক আছে? এরপর কি আছে? ডাবল ডাটা টাইপ, মানে ডাটা সাইজ আরো তোমাকে বড় করতে হবে। ঠিক ইন্টিজারে তোমার 2 বাইট ছিল, 16 বিট ছিল, ওটা হচ্ছে না, তাহলে কি লাগবে? আমি আরো বড় করে দিতে পারি, 4 বাইট নিয়ে নিতে পারি। তাহলে ডাবল লিখতে হবে, ডাবল ভেরিয়েবল ইকুয়াল টু ভ্যালু, ভেরিয়েবল নেম ভ্যালু। ক্যারেক্টার,
অনেক সময় এ বি সি ডি এরকম কোনো ডিজিট আমাদের মানে অ্যালফাবেট নিউমেরিক লিখতে হতে পারে, তো অ্যালফাবেট দিতে হতে পারে, সেক্ষেত্রে ক্যারেক্টার ডাটা টাইপ চলে আসে, যেটা কিনা 1 বাইটের হয়, তাই না? 8 বিট। 8 বিট মানে কি, ধরো এ লিখেছি, আজ এখানে বলি এরা কিন্তু সব অ্যাসকি কোড মেনে চলে, ঠিক আছে? তুমি কোনো সময় ভুল করে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করেছো এ, এবার এর সঙ্গে কোনো কিছু প্লাস মাইনাস করে ফেলেছো, তাহলে কিন্তু এর যে অ্যাসকি ভ্যালু আছে 65, মানে বি এর ভ্যালু হচ্ছে 66, এরকম দেখবে একটা অ্যাসকি টেবিল আছে, তোমরা অনলাইনে দেখতে পারো, সেই ভ্যালুটা নিয়ে নেবে। অ্যাসকি টেবিলটা কেন ইম্পর্টেন্ট, তোমাদের যে মাউস আছে, কিবোর্ড আছে, এদের প্রত্যেকের যে কি স্ট্রোকগুলো হয় তার ভ্যালুগুলো কত হয়, ডিজিটাল ভ্যালু, সেগুলো কিন্তু এই অ্যাসকি কোড অনুযায়ী ডিসাইড করা হয়। শর্ট ডাটা টাইপ, আমরা তো লং ডাটা টাইপও আছে, শর্ট ডাটা টাইপও আছে। তো শর্ট ডাটা টাইপ বেসিক্যালি 16 বিটের ডাটা টাইপ হলে সেটাকে শর্ট ডাটা টাইপ বলা হয়। এরও রেঞ্জ ওই একই, দেখো 32,768 থেকে 32,767। কেন? যেহেতু এটা সাইন্ড আছে, একটা মাঝখানে শূন্য আছে, তার জন্য পজিটিভের দিকে একটা কম। জিরোকে তার মানে নেগেটিভের ভেতরে ধরা হয় না, পজিটিভের ভেতরে ধরে নেওয়া হয়, ঠিক আছে? লেখার নিয়ম কি, শর্ট তারপরে একটা ভেরিয়েবল ইকুয়াল টু তার ভ্যালু। লং ডাটা টাইপ যদি অনেক বড় সংখ্যা দিতে হয়, যেমন ইন্ডিয়ার পপুলেশন 140 কোটি, এরকম করোড়স অ্যান্ড বিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স নাম্বার তোমাকে দিতে হয়, ট্রিলিয়ন্সের নাম্বার দিতে হয়, তাহলে তোমাকে লং ডাটা টাইপ ইউজ করতে হবে। লং ডাটা টাইপসে আমরা কত থেকে কত রেঞ্জ, দেখো 32 বিটস হচ্ছে, মানে 4 বাইটের হচ্ছে, তাহলে সেটা, এইটা আমি সংখ্যাটা প্রোনাউন্স করবো না, এটা হয়তো আসবেও না, তোমরা 2 টু দি পাওয়ার 32 করে নেবে, সেখানে হাফ করবে, বেসিক্যালি কী হবে, 2 টু দি পাওয়ার 32, এটা হচ্ছে মোট এতগুলো সংখ্যাও বলতে পারবে। এটাকে হাফ করে নাও, তাহলে নেগেটিভ টু পজিটিভ হয়ে যাবে, কিন্তু পজিটিভে সবসময় একটা কম দিতে হয়। দেখো এখানে 648, এটা 47, কেন? বিকজ ইনক্লুডিং জিরো আছে। এখানে একটা জিনিস মনে রাখা, যে লং ডাটা টাইপে না, ডাটা মানে যেটা ভ্যালুটা তুমি দিচ্ছ তার শেষে একটা এল লিখতে হয়, নাহলে ওটাকে লং বোঝাবে না। যেমন লং ডাটা টাইপ, ভেরিয়েবল নাম আমি দিয়েছি পপুলেশন, তোমরা যদি বলো আমি শুধু পি দিয়ে লিখতাম তাও হবে, তাহলে পি ইকুয়াল টু 1,40,00,000, সরি 140 কোটি এল, এলটা না দিলে কিন্তু ওটা লং ডাটা টাইপ বোঝাবে না। আনসাইন্ড যদি হয় তাহলে আরো বড় সংখ্যা নিতে পারবো, কিন্তু পজিটিভ, তাহলে সেক্ষেত্রে তাই কত ছিল 32 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 32 বিট হবে, একটা মাইনাস করলাম বিকজ জিরো থেকে স্টার্ট করবো আমরা। এক্ষেত্রেও আনসাইন্ড লং, এটা আমাকে ইউজ করতে হবে, তার নিচে থাকবে তোমার ভ্যারিয়েবলের নেম, যেমন পপুলেশন হতে পারে, জনসংখ্যা তো নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে, তার জন্য আমরা আনসাইন্ড ইউজ করলাম এবং একটা লং ইউজ করলাম। বাইট ডাটা টাইপ মানে 0 থেকে 255 পর্যন্ত যদি কিছু স্টোর করতে হয়, ঠিক আছে, 1 বাইটের, তাহলে এটা বাইট হয়ে যাবে। বাইট যেমন এ ইকুয়াল টু 56। তুমি এখানে যদি পূর্ণ সংখ্যায় তুমি বাইটের অনেক সময় ইউজ নাও করতে পারো, তুমি শুধু ইন্টিজার দিয়ে করে দাও, কোনো অসুবিধা নেই। ওয়ার্ড ডাটা টাইপ, ওয়ার্ড মানে হচ্ছে তোমার 2 বাইটের যদি ডাটা, স্পেসিফিক্যালি 2 বাইটে যদি ডাটা হয়, তাহলে সেটা ওয়ার্ড ডাটা টাইপ হবে, যেমন এখানে হচ্ছে 5000 যদি লেখা হয়। এবার আসে ভেরিয়েবল। অর্ডিনোতে কতগুলো ভেরিয়েবল আছে, বেসিক্যালি দুটো ভেরিয়েবল হয়, ভেরিয়েবল খুব বেশি হয় না অর্ডিনোতে, দুটো ভেরিয়েবল হয়। যে কোনো ভেরিয়েবলকে কীভাবে করতে হয় জানো, যেটা অলরেডি আমরা শিখলাম অলরেডি, যেমন ইন্টিজার এ ইকুয়াল টু 5, এভাবে লিখলাম তো, তাহলে এখানে এ হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবলের নাম হচ্ছে এ, তার আগে ওর টাইপটা দিতে হলো, তাই না? তাহলে সবার আগে দেবো টাইপ, তারপরে নাম, তারপরে ইকুয়াল সাইন দিয়ে ওর ভ্যালুটা দিয়ে দেবো। সবসময় যে তিনটেই একসঙ্গে দিতে হবে তাও না, আমরা অলরেডি দেখলাম, আমরা যদি এভাবে দিই ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, তারপর আমি এ ইকুয়াল টু বিভিন্ন সময় 5, 6, 7 লিখতে পারি, হতেই পারে, সেক্ষেত্রে হবে। কিন্তু যে কোনো ভেরিয়েবলে 3টে পার্ট অলওয়েজ থাকবেই, এক জায়গায় থাকুক আর 2 জায়গাতে ভাগ করে থাকুক, থাকবেই। কি টাইপের ভেরিয়েবল, তার নাম কি এবং ভ্যালু কি। যেমন পিন নাম্বার দিয়েছে একটা, ধরো এলইডি পিন একটা আমি ভেরিয়েবল নিজে বানালাম, এটা আমার একটা নিজে বানানো ভেরিয়েবল, তুমি যে কোনো ইচ্ছা নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু 8, এটা হলো ইন্টিজার। তাহলে এই ধরনের ভেরিয়েবল অ্যাকচুয়ালি কটা হয়? ভেরিয়েবল হয় দুটো, একটা হচ্ছে লোকাল আর গ্লোবাল। অ্যাকচুয়ালি এটার নিজেদের মধ্যে কোনো ডিফারেন্স সেরকম নেই, ডিফারেন্স শুধু এটুকু হচ্ছে যে ভেরিয়েবলটা তুমি কোথায় ডিক্লেয়ার করেছো, তার টাইপ বা লিখতে কেমন হয়, তার নোমেনক্লেচার কেমন হয়, সেই হিসাবে কিন্তু এটা ভাগ করা হয়নি। ভাগ করা হয়েছে ভেরিয়েবলটাকে লেখা হচ্ছে কোথায়। যেমন যদি তুমি কোনো একটা ফাংশনের ভেতরে লেখো, যেমন দেখো এখানে আমি ভয়েড লুপের ভেতরে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, প্রথমটা হচ্ছে এলইডি পিন, তারপরে হচ্ছে এলইডি সরি ডিলে। তাহলে ডিলে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড, আর এলইডি পিন হচ্ছে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 13। কিন্তু এটা ধরো একটা ফাংশনের ভেতরে আমি ডিক্লেয়ার করেছি, তাহলে এটা লোকাল ভেরিয়েবল হবো। তুমি সেট যখন আছে এই ফাংশনটা, তখন অন্য ফাংশনের ভেতরে ভেরিয়েবলকে ও চিনবেই না।
বা তুমি উল্টো, তুমি যদি সেটআপের ভেতরে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকো তাহলে কিন্তু ভয়েড লুপে সেই ভ্যারিয়েবলটা কাজ করবে না। তার মানে এগুলোকে বলছে লোকাল ভ্যারিয়েবল। তাহলে লোকাল ভ্যারিয়েবল কারা? যারা কোনো ফাংশনের ভেতরে লেখা আছে। তাহলে এটা লোকাল কেন? কারণ ওই ফাংশনের বাইরে কেউ ওই ভ্যারিয়েবলটাকে রেকগনাইজ করতে পারবে না। তাহলে গ্লোবাল ভেরিয়েবল কারা? যারা এই ফাংশনের বাইরে একদম শুরুতেই ডিক্লেয়ার যদি করে দাও তাহলে সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল কেন? কারণ যে কোনো ফাংশন এই ভেরিয়েবলগুলোকে রেকগনাইজ করবে। যেমন আমি যে শুরুতেই বলে দিই যে এলইডি পিন ইকুয়াল টু 13, তাহলে আমি ভয়েড সেটআপেও যদি আমি এলইডি পিন লিখি ও বুঝে নেবে এটা 13 নম্বর পিন। ভয়েড লুপেও যদি আমি লিখি এলইডি পিন তাহলেও বুঝে নেবে এটা হচ্ছে 13 নম্বর পিন। কেন? কারণ এটা গ্লোবাল ভেরিয়েবল। এলইডি পিনটা এক্ষেত্রে কি হচ্ছে, গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেছে, যেহেতু এটা ভয়েড লুপ বা ভয়েড সেটআপেরও আগে আমি ডিক্লেয়ার করে দিয়েছি বাইরে। তো ভেরিয়েবলটা যদি কোনো ফাংশনের ভেতরে হয় তাহলে লোকাল ভেরিয়েবল, আর ফাংশনের বাইরে যদি শুরুতেই ডিক্লেয়ার করে দাও তাহলে ওটা গ্লোবাল ভেরিয়েবল। এই দুটোই আছে। এরপর আমরা পড়বো কত ধরনের কনস্ট্যান্ট আছে। যেমন আমি বললাম না যে এলইডি পিন, এই কিছু জিনিস আছে যেমন এলইডি বিল্ট ইন, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এরকম কত ধরনের কনস্ট্যান্ট আছে দেখো। একটা হচ্ছে লজিক্যাল লেভেল, পিন লেভেল, এলইডি বিল্ট ইন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট কিওয়ার্ড। তাহলে দেখা যাক এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? যা মনে হচ্ছে আইদার নোট নেবে বা স্ক্রিনশট নেবে। তো লজিক্যাল লেভেল কনস্ট্যান্ট খুব খুব ইজি, ট্রু অ্যান্ড ফলস। লজিক্যালি ওটা ট্রু হলে ট্রু, তার ভ্যালুটা হবে হাই মানে 1, হাই ভোল্টেজ। আর যদি ফলস হয় তাহলে ওর ভ্যালু হবে 0। হাই ভোল্টেজ 1 মানে 5.5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট, আর যদি 0 হয় মানে গ্রাউন্ড। পিন লেভেল কনস্ট্যান্ট, এটা কিন্তু লজিকের ট্রু ফলস না, পিন লেভেল হচ্ছে আইদার হাই অর লো, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, দুটোই ভোল্টেজ অনুযায়ী 5.5 ভোল্ট আর 0 ভোল্ট, বাট লজিক্যালি আইদার ট্রু ফলস হয় আর পিন লেভেলে হাই অথবা লো হবে, ঠিক আছে? তাহলে এই কনস্ট্যান্টগুলো কোথায় ইউজ করা যায়? পিন লেভেল কনস্ট্যান্টটা ইউজ করা যাবে তোমার পিন মোড যদি আমরা ইউজ করি, এটা একটা ফাংশন, বুঝতে পারছো কেন? কারণ পিন মোড লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সো ইট ইজ এ ফাংশন। ডিজিটাল রিড বা রাইট যদি করি সেখানেও হবে হাই বা লো দিয়ে আমি কনস্ট্যান্ট ইউজ করতে পারবো। এলইডি বিল্ট ইন কনস্ট্যান্ট, আমরা একটা অলরেডি প্রোগ্রাম দেখলাম এলইডি ব্লিঙ্কিং এ, সেক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টটাকে ইউজ করেছি। এটা কিন্তু প্রি ডিফাইন্ড, এটা এলইডি বিল্ট ইন, এটা কিন্তু তোমার অর্ডিনো স্কেচে, স্কেচ বুকে কিন্তু এটা অলরেডি ডিফাইন করা আছে অ্যাজ 13, কারণ 13 নম্বর পিন মানেই হচ্ছে এলইডি বিল্ট ইন। আচ্ছা, তার মানে এলইডি বিল্ট ইন ইকুয়াল টু যদি তুমি 12 করে দাও কোনো প্রোগ্রাম লেখার সময় নেবে না, কারণ এটা প্রি ডিফাইন্ড কনস্ট্যান্ট, এর ভ্যালু চেঞ্জ করা যাবে না। আর যদি এইভাবে তোমাকে আরো নিজের থেকে কিছু কনস্ট্যান্ট বানাতে হয় তাহলে কিছুই না, ওই ডাটা টাইপের ক্ষেত্রে তুমি কি করবে, কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করলেই হয়ে যাবে। যেমন ইন্টিজার এ ইকুয়াল টু 2, এটা একটা সিম্পল এক্সাম্পল, ইন্টিজার এ ইকুয়াল টু 2 নিলাম, আবার আমি করলাম এ ইকুয়াল টু 5 করলাম, যেহেতু ফার্স্ট লাইনে যা বলেছিল সেকেন্ড লাইনে ও দেখছে এ তো একটা ইন্টিজার, ইন্টিজার বা ফ্লোট একটা ডাটা, ডাটা তো চেঞ্জ করা যেতেই পারে, তাহলে এটা অ্যালাউড। কিন্তু যদি আরেকটা ইন্টিজার নাও, আরেকটা ভেরিয়েবল যেটাকে তুমি আগে কনস্ট্যান্ট বলে কনস্ট্যান্ট করে দিয়েছো, সেক্ষেত্রে তুমি যতই বি ইকুয়াল টু 5, 6, 7 লেখো ও কিন্তু ওই ভ্যালুটা নেবে না, ও 3 তো 3 ফিক্স রাখবে, যেহেতু তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিয়েছো। এরপরে আসছে অপারেটর। কত ধরনের অপারেটর আছে? অ্যারিথমেটিক, কম্পাউন্ড, বুলিয়ান, কম্প্যারিজন, বিটওয়াইজ অপারেটর। খুব সিম্পল, দেখে নাও। অ্যারিথমেটিক মানে আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো অ্যারিথমেটিক অপারেটর হয়, তাই না? তো আমাদের স্কেচেও তাই, অডিওতেও তাই। প্রথম হচ্ছে ইকুয়াল অ্যাসাইনমেন্ট করা, মানে বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু 10 বা এ ইকুয়াল টু বি, এই ধরনের যখন লিখি তাহলে ইকুয়াল টু ওটা একটা অপারেটরের কাজ করে। অ্যাডিশন, বুঝতে পারছো, বি ইকুয়াল টু 5 প্লাস 3 বা এ ইকুয়াল টু বি প্লাস সি, হবে না? তাহলে সেটা অ্যাডিশন হয়ে গেল। সাবট্রাকশন, বি ইকুয়াল টু সি মাইনাস ডি বা বি ইকুয়াল টু এ মাইনাস 10 হতে পারে। মাল্টিপ্লিকেশনকে অ্যাস্ট্রিক দিয়ে দেখানো হয়, অনেক জায়গাতে অ্যাস্ট্রিক ইউজ হয়, এক্ষেত্রেও তাই। ডিভিশন, এবার আমি পরপর দুটো দেখাই, ডিভিশন এবং মডিউলো। তুমি যদি ডিভিশন করো 10 ডিভাইডেড বাই 2 তাহলে তুমি রেজাল্ট 5 পাবে, কিন্তু যদি 10 ডিভাইড বাই 3 করো তাহলে রেজাল্ট তুমি ডিভিশন করলে 3 পাবে, রিমাইন্ডারগুলো কিন্তু দেবে না। হ্যাঁ, যদি ফ্লোট করো, সি ইকুয়াল টু সামথিং করছো, তাহলে ফ্লোট করলে তুমি 0.333 পেয়ে যাবে। আর মডুলোটা কি? মডুলোটা হচ্ছে শুধুমাত্র ভাগশেষটাকেই বলবে। তুমি যদি এরকম দাও যে 10 মডিউলো 3, তাহলে রেজাল্ট কি হওয়া উচিত? 3 থেকে 9, আর ভাগশেষ কি 1, তাহলে এটা কিন্তু আসবে 1। রিমাইন্ডার যেটা থাকবে সেটাকে বলে মডিউলো, এটা মনে রাখবে।
কম্পাউন্ড অপারেটর কি? কম্পাউন্ড মানে একটা সিঙ্গেল অপারেশন না, পরপর দুটো যদি অপারেশন করা হয় বা দুটো অপারেটর দিয়ে যদি লেখা হয়, যেমন একটা এক্সাম্পল দিলে হবে বি প্লাস প্লাস। এটা তোমরা ইনক্রিমেন্ট ওয়ার্ডটা নিশ্চয় অন্যান্য প্রোগ্রামে ইউজ করছো। ইনক্রিমেন্ট মানে কি? বি প্লাস প্লাস মানে বি ইকুয়াল টু বি প্লাস ওয়ান। তাহলে এখানে দেখো দুটো অপারেটর আমি অ্যাসাইন করেছি, প্লাস এবং প্লাস, তার জন্য এর নাম হচ্ছে কম্পাউন্ড অপারেটর। তো এই ধরনের যখনই দেখো দুটো করে অপারেটর পাশাপাশি লেখা আছে, দ্যাট ইজ কম্পাউন্ড অপারেটর। তাহলে ইনক্রিমেন্ট যদি হয় ডিক্রিমেন্ট হবে বি মাইনাস মাইনাস। এখানে অ্যাকচুয়ালি বিটা বড় হাতের মানে হয়ে গেছে, এটা ছোট হাতের বি হবে, একটু কারেকশন করে নাও। বি প্লাস ইকুয়াল টু, আচ্ছা এই ধরনের দেখো যদি দুটো অপারেটর থাকে, যেমন এখানে হচ্ছে বি প্লাস ইকুয়াল টু, তার মানে প্রথমটা হবে ওর সঙ্গেই। তাহলে বি প্লাস ইকুয়াল টু সি যদি লিখি, তাহলে এটা আমি এখানে যেমন লিখেছি, তাহলে বি ইকুয়াল টু বি প্লাস সি, তাই তো? এইভাবে ভালো করে দেখবে। তাহলে বি প্লাস ইকুয়াল টু মানে বি এর সঙ্গে সি যোগ হবে এবং সেই ভ্যালুটা বিতেই ঢুকে যাবে, বি ইকুয়াল টু বি প্লাস সি। এরকমই তাহলে মাইনাস ইকুয়াল টু হতে পারে, বি মাইনাস ইকুয়াল টু সি মানে বি ইকুয়াল টু বি মাইনাস সি। তাহলে আরও অনেক কিছু হতে পারে, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু সি মানে বি ইকুয়াল টু বি ইন্টু সি, বি ইকুয়াল টু বি বাই সি হতে পারে, বি ইকুয়াল টু বি মডিউলো সিও হতে পারে। তাহলে বি এবং সি কে ভাগ করলে যেটা ভাগশেষ সেটা থেকে যাবে বিতে ভ্যালু, ঠিক আছে? বুলিয়ান আমরা জানি, যারা ইলেকট্রনিক্স বেসিক ডিজিটাল ইলেকট্রনিক্স করেছো বা ম্যাথেও আছে, বুলিয়ান যেটা আমাদের বেসিক লজিক অপারেশনগুলো হয় বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, অ্যান্ড অর নট, এই কাজগুলো হচ্ছে বুলিয়ান অপারেটর। যেমন লজিক্যালি অ্যান্ড যদি করতে হয়, যেমন একটা আমরা পরে পড়বো ইফ ফাংশন, যে ইফ এ ইকুয়াল টু বি অ্যান্ড বি ইকুয়াল টু সি, দুটোই যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কোনো একটা কাজ হবে। তাহলে এখানে অ্যান্ড অপারেশনে দুটো অ্যান্ড সিম্বল দেবো। এখানেও দেখো লক্ষ্য করো, আমি দুটো করে সিম্বল দিচ্ছি ঠিকই, কিন্তু এটা কিন্তু কম্পাউন্ড অপারেটর নয়। কেন দুটো করে দিচ্ছি একটু পরে বুঝতে পারবে। আমরা যখন বিট ওয়াইজ অপারেট করব তখন একটা সিম্বল দেবো। লজিক্যাল অর, লজিক্যাল অর হচ্ছে যদি এ অর বি কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলো তাহলে আমার একটা আউটপুট দেবে, এই ধরনের। নট, নটটা সিম্পলি যখন এই পার্টিকুলার কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে না, বাকি যা ইচ্ছা হতে পারে, হোয়েন এ নট ইকুয়াল টু 2, এর ভ্যালু বাকি যা কিছু হোক তাহলেই আমার কাজটা হবে। এবার দেখো কম্প্যারিজন মানে গ্রেটার দেন, লেস দেন, কম্পেয়ার করা, তাই না? এখানে দেখো লেস দেন সিম্বলটা দেখে নাও, গ্রেটার দেন, ইকুয়াল টু ডবল ইকুয়াল সিম্বল, নট ইকুয়াল টু নট সিম্বল এবং ইকুয়াল টু সিম্বল, তাই না? লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। বিটওয়াইজ অপারেটর কি? ওই যে ডবল অ্যান্ড দিয়ে যে অ্যান্ড অপারেশন করেছি, এবার আমি বিটওয়াইজ করলে শুধু একটা অপারেশন হবে, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, বিটওয়াইজ নট। এখানে দেখো নট অপারেশন দেখো একটু আলাদা, তাই না? আমি যখন শুধু নট অপারেশন করেছিলাম একটা এক্সক্লেমেটরি সাইন ছিল, কিন্তু বিটওয়াইজের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা বিটওয়াইজ অ্যান্ড অরের সাথে আগের যে অ্যান্ড অর ছিল ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে ধরো তুমি আগে করেছো, জাস্ট বলছি 10 অ্যান্ড 5, তার মানে 10-এর পুরোটা নেবে, 10 এবং 5-এর ও অ্যান্ড অপারেশন করবে, দুটো ভেরিয়েবলে বা দুটো লজিক্যাল কন্ডিশনে অ্যান্ড অপারেশন করবে। কিন্তু যখন তুমি বিট ওয়াইজ করছো তখন ডিফারেন্স হবে, এটাকে ডিজিটালি আগে দেখো বাইনারিতে কত, 10 মানে হচ্ছে 1010, 5 মানে হচ্ছে 0101। এটাকে যদি আমি অ্যান্ড করি তাহলে বিট ওয়াইজ করবে, যে এলএসবি সব থেকে লিস্ট সিগমেন্ট বিট 0 এবং 1, এদের অ্যান্ড অপারেশন কত হচ্ছে, এক্ষেত্রে হবে 0, তারপরে 10 0, 01 0, 10 0। এইভাবে বিট বাই বিট অপারেশন করলে সেটাকে আমরা বলবো বিট ওয়াইজ অ্যান্ড বা বিট ওয়াইজ অর। আর কি আছে বিট ওয়াইজ এক্সর। এক্সরটা যদি কারো মানে জানা না থাকে জেনে নেবে, এক্সর মানে বেসিক্যালি অর এর মতোই, ওটাকে বলে এক্সক্লুসিভলি অর। দুটো ইনপুট এ আর বি যদি থাকে, ঠিক আছে, তাহলে আউটপুট ওয়াই অর এর ক্ষেত্রে ছিল এ অর বি, এটা ছিল অর অপারেশন। আর এক্সরের ক্ষেত্রে অপারেশনটা কি হবে? এক্সরের ক্ষেত্রে হবে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, চেঞ্জ হয়ে যাবে। সো এইটা হচ্ছে এক্সক্লুসিভলি অর, এটা মাথায় রাখবে। এটাকে ছোট করে অনেক সময় এভাবে লেখা হয় এক্সক্লুসিভ অর। এটা ছিল অর আর এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, ঠিক আছে? এবার বি প্লাস এ বি বার। আর এটা হচ্ছে তোমার লেফট শিফট রাইট শিফট, এটা আমরা খুব কমই ইউজ করবো। এটা যদি বিটগুলোকে একটু সরিয়ে দিতে হয়, আইদার লেফট ওয়াইজ সরাবো বা রাইট ওয়াইজ সরাবো, তাহলে এই অপারেটরগুলো ইউজ হয়। তো এই হচ্ছে তোমার বেসিক। এরপর দিয়ে আমরা সিরিয়াল রিড রাইট বা পিন মোড এগুলো আমরা শিখবো।
তো আজকে আমরা বেসিক্যালি যেগুলো নলেজ বেস মানে যেগুলো একটু কিছুটা মুখস্থ বিদ্যা কাজে লাগাতে হয় সেগুলো দেখলাম। সেখানে কি কি ছিল, যে অর্ডিনোতে কত ধরনের ডাটা টাইপ আছে, কতগুলো অপারেটর আছে, কত ধরনের ফাংশন হয়। হুম। তো এই জিনিসগুলো একটু মেমোরি বেসড কোশ্চেন হয়। এখানে তো কিছু আন্ডারস্ট্যান্ডেবল কিছু নেই, পুরোটাই প্রায় মুখস্থের মতো, বাট অবজেক্টিভ কোশ্চেন খুব বেশি আসবে এই জায়গাগুলো থেকে। আর আরেকটা আমাদের লেকচার লাগবে যাতে আমরা আম, তোমাদের বাকি যেটুকু কোডিং এর বাকি থাকলো সেটা আমরা শেষ করে একটা বেসিক প্রোগ্রাম আমরা লিখতে পারবো। আর একটা সিঙ্গেল লেকচারে আশা করি হয়ে যাবে।